নীলা মেঘের কথা মতো সম্পত্তির কাগজগুলো দিয়ে দিল। সবাই এক প্রকার টাকা দিয়ে ভর্তি। টাকা নিচে সবাই তলিয়ে গেছে। মেঘ এবার লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সবগুলো টাকা নকল ছিল। রাষ্ট্রের কোনো ক্ষতি হোক, মেঘ সেটা চায় না। তাই তো নাটক সিনেমায় যে নকল টাকা ব্যবহার করে সেই টাকাই ব্যবহার করেছে মেঘ। মেঘের সামনে সবাই জ্বলে পুড়ে মরতে লাগলো। বাঁচার জন্য সবাই চিৎকার করতেছে। সেসব কথা মেঘের কানে যায়নি। এবার মেঘের নজর গেল রোদেলার দিকে। বৃষ্টির মতো এবার রোদেলাকেও হারিয়ে ফেলল মেঘ। মেঘ এবার নীলাকে বলল পুরো বাসায় পেট্রোল ঢেলে দিতে, যাতে কোনো প্রমাণ না থাকে। নীলা মেঘের কথা মতো পুরো বাসায় পেট্রোল ঢেলে দিল। শুধু সেখানে ওরা জ্বলছে, সেখানে বাদে। মেঘ রোদেলাকে কোলে তুলে নিল। তারপর সবাইকে নিয়ে বাসার বাহিরে আসলো। নীলা একটু গুলি ছুঁল বাসায়। পুরো বাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। মেঘ এবার নীলাকে বলল পুরো বাসায় পেট্রোল ঢেলে দিতে, যাতে কোনো প্রমাণ না থাকে। নীলা মেঘের কথা মতো পুরো বাসায় পেট্রোল ঢেলে দিল, শুধু যেখানে ওরা জ্বলছে সেখানে বাদে। মেঘ রোদেলাকে কোলে তুলে নিল। তারপর সবাইকে নিয়ে বাসার বাহিরে আসলো। নীলা একটু গুলি ছুঁল বাসায়। পুরো বাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। মেঘের গাড়িতে রোদেলা বাদও সীমান্ত, আদিবা, আবির আর নীলা। মন খারাপ হচ্ছে নাকি আবির, আদিবা তোমাদের? একটু কষ্ট হচ্ছে আমার, হাজার হোক তারা তো আমাদের বাবা মা। বস, রোদেলা ম্যাডামকে দ্রুত কোনো হসপিটাল নিতে হবে। তাহলে তাই করো, দেরি করা ঠিক হবে না। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে রোদেলা ম্যাডামের। এভাবে চলতে থাকলে কিন্তু মারা যেতে পারে। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, কি কথা জানতে চাও? তুমি যেটা ভাবতেছো সেরকম কোনো সম্পর্ক নেই আমাদের। এখানে আসার পর থেকে রোদেলার সাথে পরিচয়, আর সেখান থেকেই বন্ধুত্ব। ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলেই ফিরি। আপনি যদি এখনো সিঙ্গেল আছেন, সেহেতু রোদেলা আপুকে বিয়েটা করে ফেলেন। একদম ঠিক কথা বলেছো সীমান্ত। আপু নিজের জীবনের কথা না ভেবেই তোমাকে বাঁচালো। সেটা তো বলতে পারতেছি না আমি, এসব কথা পরে হবে। হাসপাতালে এসে গেছি আমরা, তোমাদের দুজনেরও ট্রিটমেন্টের দরকার আছে। মেঘ রোদেলাকে কোলে করে নিয়ে হাসপাতালের ভিতর আসলো। রোদেলাকে দ্রুত ওটির ভিতর ঢুকানো হলো। সীমান্ত, আদিবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। মেঘ এখনো ওটির বাহিরে দাঁড়িয়ে আছে। মেঘের সাথে নীলা আরও কিছু লোক আছে। বস, আপনারও তো মাথা শরীরে অনেক আঘাত লেগেছে, কেটে গেছে। আপনি একটু ডক্টরের কাছে যান, আমরা যাচ্ছি তো। এখানে কাউকে ডেকে নিয়ে আসো, আমি এখানেই আছি। নীলা গিয়ে একজন ডাক্তার আর নার্সকে ডেকে আনলো। সেখানেই বেঞ্চে বসে পড়ল মেঘ। ডাক্তার, নার্স মেঘকেও প্রাথমিক চিকিৎসা দিল। মেঘ সেখানেই বসে থাকলো আর অপেক্ষা করতে লাগলো। একটু পর ওটি থেকে একজন নার্স বের হলো। এখন রোদেলা কেমন আছে নার্স? নীলা, ফোন লাগাও আর রক্তর ব্যবস্থা করো। নীলা কোথাও যেন ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই একজন 2 ব্যাগ রক্ত নিয়ে আসলো। রোদেলাকে বেডে শিফট করা হলো। তারপর রক্ত সরিয়ে দেওয়া শুরু হলো। সীমান্ত, আদিবা একটু পর সেখানে আসলো। 2 ব্যাগ রক্ত যাওয়ার পরও রোদেলার জ্ঞান ফিরল না। তবে ডাক্তার বলল রক্ত শরীর থেকে অনেক বের হয়েছে, তাই শরীর দুর্বল। রক্ত দেওয়া হয়েছে, একটু সময় লাগবে জ্ঞান ফিরতে। সীমান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কারণে ওই খারাপ লোকদেরকে শাস্তি দিতে পেরেছি। তোমাকেও অনেক অনেক আঘাত সহ্য করতে হয়েছে। আপনি যদি আমাদের দুজনের জন্য এত কিছু করতে পারেন, আর সামান্য একটু কষ্ট করতে কি কোনো সমস্যা? তবুও তোমাদেরকে এভাবে একা রাখাটা ঠিক হয়নি। যদি আমি পৌঁছানোর আগেই কোনো কিছু হয়ে যেত। আমার বিশ্বাস ছিল আপনি সঠিক সময় আসবেন, তাই কোনো ভয় কাজ করে নেই। তাহলে এসব কিছু কি আগে থেকে তোমাদের প্ল্যান করা ছিল? হ্যাঁ, সবকিছু আগে থেকে প্ল্যান করা। মন খারাপ করো না, সীমান্ত সারা জীবন তোমাকে আগলে রাখবে। আর সীমান্তের বাবা মায়ের কাছ থেকে বাবা মায়ের ভালোবাসা পাবে তুমি। ভাইয়া, তুমিও বিয়ে করে নিজের জীবন সংসার সাজাও। রোদেলা আপু কিন্তু চোখের ডাক্তার, বুঝলে? আর রোদেলা আপু কিন্তু খুব ভালো একটা মেয়ে। আপনার সাথে খুব সুন্দর মানাবে রোদেলা আপুকে। আচ্ছা ঠিক আছে, আগে রোদেলা সুস্থ হোক, তারপর। কিছু সময় পর রোদেলার জ্ঞান ফিরে। পুরোপুরি সুস্থ হতে প্রায় মাসখানেক লাগে। রোদেলা যতদিন হাসপাতালে ছিল ততদিন তার সেবা যত্ন করে আদিবা।
নীলাও ছিল সাথে। আর মেঘ সময় পেলে এসে দেখে যেত রোদেলাকে। এখন রোদেলা সুস্থ, তাই তাকে নিয়ে বাসায় চলে আসলো মেঘ। মেঘের বাসা দেখে রোদেলা অবাক। পুরাই রাজপ্রাসাদ, চারিদিকে সোনালি রঙের কাজ করা দেখে মনে হবে স্বর্ণের বাসা এটা। অনেক সুন্দর তো তোমার বাসাটা মেঘ। একটু স্বপ্ন ছিল এরকম বাসা বানানোর, তাই এরকম করে বানিয়েছি। ওই রুমটা তোমার, ওখানে গিয়ে বিশ্রাম করো তুমি। রোদেলা সেই রুমে চলে গেল। রোদেলার পিছন পিছন আদিবা আবিরও গেল। তারা জানালো মেঘ রাজি আছে, এখন শুধু রোদেলা তাকে বলেই রাজি হবে। রোদেলাও জানালো সে দরকার হলে আবার বলবে ভালোবাসার কথা। রাতে সবাই খাওয়া দাওয়া করার পর গল্প করতে বসলো। ঠিক সে সময় এখন তো রোদেলা আপু সুস্থ, আর তোমারও কোনো ব্যস্ততা নেই। এখন তোমাদের 4 হাত এক হোক ভাইয়া। ভাইয়া এত বড় বাসায় একা থাকেন, এবার বিয়েটা করেন। মেঘ, আমি তোমার সাথে থাকতে থাকতে কখন সে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমাকে ছাড়া থাকাটা অসম্ভব হচ্ছে না। কিন্তু আমার তো অতীতটা সবাই জানে না। আমি যখন দেশে ভার্সিটিতে ছিলাম তখন বৃষ্টিকে বিয়ে করি। এই সময় আমাদেরকে টুকু আগেই বলেছে। বৃষ্টি ভাবি তো বেঁচে নেই, যদি বেঁচে থাকতো তাহলে বলতাম না। কথা সেটা নয়, আমি তো আগেও বিয়ে করেছি, তার এরপরও কি রোদেলা আমাকে বিয়ে করবে? তোমাকে ছাড়া থাকাটা সম্ভব হচ্ছে না। পেছনে ফিরে আসার পথ আমার নাই, তাই তোমাকেই আমার লাগবে মেঘ। আমি সব জেনে শুনে বুঝেই তোমাকে চাইছি। আমার আর কোনো আপত্তি নেই। এরপর মেঘ আর রোদেলার ধুমধামে বিয়ে হয়। সবাই খুব আনন্দ করে সেই বিয়েতে। মেঘ কিছু সিদ্ধান্ত নেয়। সীমান্ত, আদিবা, আবির এদের জন্য কিছু একটা করতে হবে। বিয়ের কয়েকদিন যাওয়ার পরে ভাইয়া অনেকদিন হলো এখানে আছি, এখন আমাদের ফিরে যাওয়া উচিত আমাদের শহরে। আমরাও তো এখন সংসার আছে। সীমান্ত, ওই ভবনের কাগজ তোমাকে দিলাম। আদিবা, তোমার নামে 2টো শোরুম দিলাম। আর আবির, তুমি এই কোম্পানিটা এখন থেকে চালাবে। ভাইয়া এসব লাগবে না আমাদের। শোনো, জীবনে অভাব আসতে সময় লাগে না। জীবন চলার পথে অনেক কিছু প্রয়োজন হয়, আর এসব আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসা। তাছাড়া আমি যতদিন বেঁচে আছি তোমাদের সবার জন্য আমার দরজা খোলা থাকবে। সত্যি ভাই, আপনার মতো ভালো মানুষ হয় না। সেদিনই সবকিছু ওদেরকে বুঝিয়ে দেয় মেঘ। এরপর রোদেলার সাথে সুন্দর করে সংসার শুরু করে মেঘ। মাঝে মাঝে সময় পেলে আবির, আদিবা, সীমান্ত এদের সাথে দেখা করে আসে, কথা বলে। রোদেলা মেঘের জীবনে আসার পর মেঘ আরও দায়িত্ব নেওয়া শিখে গেছে। দুজনেই সুখের জীবন কাটাতে লাগলো। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি কি কোনোদিন তোমার কোনো কথায় রাগ করেছি? আসলে আমি তো ডাক্তার, সেটা তো জানো। আমি আগে যেখানে ডিউটি করতাম সেই গ্রামে আবারও আমার ডাক পড়েছে। বুঝেছি, আবারও সেখানে যেতে চাও তাই তো? আচ্ছা, সমস্যা নেই, যাও। তবে প্রতিদিন যোগাযোগ রাখতে হবে। কথা হচ্ছে ওখানে চোখের রোগীর সংখ্যা বেড়ে গেছে, আর আমাকেও বারবার মেল করে জানাচ্ছে। মানব সেবা উত্তম সেবা। সমস্যা নাই, যেতে পারো তুমি। এদিকে তোমার থাকা খাওয়ার সমস্যা হবে যে। ওসব নিয়ে চিন্তা করতে হবে না তোমার। এটা বলো, কত দিনের জন্য যাচ্ছ সেখানে তুমি? 2 মাসের জন্য যেতে হবে এবার। ঠিক আছে, যদি আমি সময় পাই তাহলে তোমার কাছে আমি যাব। সেদিনই রোদেলা সেই গ্রামে চলে যায়। মিকু তার কাজে ব্যস্ত সময় পার করে। ঠিক সেই সময় হঠাৎ করে সিরাজ ফোন করে, কি একটা জরুরি বিষয়ে মেঘের সাথে কথা বলতে চাই। মেঘ তাকে তার বাসায় আসতে বলে। সিরাজও সেখানে সময় মতো চলে আসে। সিরাজ চলে গেল। মেঘ আর বসে থাকলো না, সরাসরি বাসারের কাছে গেল। নীলাকে বলল একেও বন্দি করে প্রয়োজনে ইনজেকশন পুশ করে দিতে আর ধীরে ধীরে মারার জন্য। মেঘ সেখান থেকে চলে আসলো। আজকে মেঘের মনটা খুব খারাপ হচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে মেঘের। ঠিক সেই সময় রোদেলা ফোন করলো মেঘকে। কি ব্যাপার, আজকে তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? আর সেই কখন থেকে ফোন করতেছি। আসলে আজকে বৃষ্টির আসল হত্যাকারীকে ধরতে পেরেছি। বৃষ্টিকে তার ভাই আশার মেরেছে। খুব কষ্ট দিয়ে বৃষ্টিকে মেরেছে সে। প্লিজ কান্না করো না মেঘ। এখন কি কান্না করলে বৃষ্টি ফিরে আসবে? দেখো, তুমি এরকম করে কান্না করলে আমি এখন কাজ করতে পারবো না তো। কই কান্না করতেছি আমি? বলো, কেমন আছো তুমি? একটা রোগী পেয়েছি,
এরকম করে কারো চোখ নষ্ট করে কেউ সেটা জানা ছিল না। রোগীটাকে দেখে খুব মায়া হচ্ছে জানো, তার চার কোলে কেউ নাই। হুম, বুঝেছি। শোনো না, আমি কালকে তোমার কাছে যাচ্ছি, বুঝলে? আসার এক মাসও হলো না আর তাতে আসতে চাচ্ছ? তুমি আসলে আমার খুব ভালো লাগবে। মেঘ বাসারকে ইচ্ছে মতো মারতে লাগলো। বাসারের মুখে টেপ মারা, হাত পা টেপ দিয়ে বাঁধা, হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো বাসারকে মারলো মেঘ। বাসাকে যতই মারতেছে ততই মেঘের রাগ উঠে যাচ্ছে, তবুও নিজের রাগ কন্ট্রোল করে মেঘ বের হলো। বাসারকে যখন মেঘ মারতেছিল তখন বাসার মেঘকে কিছু একটা বলতে চেয়েছিল। প্রশ্ন হলো, বাসার মেঘকে কি বলতে চেয়েছিল? মেঘ বাসে এসে ভাবতেছে তাকে বাসার আসলে কি বলতে চেয়েছিল। মেঘের চোখে ঘুম আসতেছে না। মেঘ আর থাকতে না পেরে সেখান থেকে চলে আসলো। এসে দেখে মায়ের চোটে বাসার জ্ঞান হারিয়ে পড়ে আছে। মেঘ প্রথমে বাসারের মুখ থেকে টেপ খুলে দিল, তারপর বোতল থেকে পানি বাসারের মুখে ঢালতে থাকলো। খুব আস্তে দু চোখ খুললো বাসার। চোখ খুলতেই হাসতে লাগলো বাসার। মেঘের রাগ উঠে গেল, তাই এবার প্যান্টের বেল্ট খুলে আবারও মারলো। যত মারে ততই জোরে জোরে হাসে বাসার। কি রে, এত মায়ের খাওয়ার পরও হাসতেছিস যে? চাইলে এখনই তোকে আমি মেরে ফেলতে পারি। আমি আমাকে মেরে ফেলার জন্য নয়, আমার কাছে কিছু জানার জন্য এসেছো। বল, আমাকে কি বলতেছিলি তখন? তখন বলার মোডে ছিলাম, এখন বলার মোডে নাই আমি। তোর মুড আমি বের করতেছি, দাঁড়া। হাজারো মেরে কাজ নেই বুঝলে, কারণ আমি যে কথাটা বলবো সেটা শুনলে নিজেকে ঠিক রাখতে পারবা না। দেখ, তুই আগে আমাকে বল, তারপর তোকে ছেড়ে দিব। আচ্ছা বলবো, কিন্তু তার আগে তুই আমার জন্য মদ, সিগারেট, চিপস, মুরগির মাংস, ডিম ভাজি এসব নিয়ে আয়। তোর জন্য সব নিয়ে আসার ব্যবস্থা করতেছি, কিন্তু তার আগে বল আমাকে। তোকে নিজে গিয়ে আমার জন্য নিয়ে আসতে হবে, তারপর বলবো আমি। মেঘ বাধ্য হয়ে বের হয়ে গেল। বাসার যা যা চেয়েছে সব কিছু নিয়ে নিজে এসে বাসারকে দিল। মেঘ বাসারের হাতে বাঁধন খুলে দিল। বাসার হাসতেছে আর খাচ্ছে। মেঘের রাগ উঠলো, কোনো কিছু বলতেছে না। বাসার খাওয়ার পর সিগারেট টানতেছে। বল, কি বলতে চেয়েছিলি তুই? বৃষ্টিকে মারার জন্য আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু শালারা আমার সাথে বেইমানি করেছে। যা বলার সোজাভাবে বল। ওরা বৃষ্টিকে না মেরে ছেড়ে দেয়, কিন্তু কোথায় ছাড়ে, কী জন্য ছাড়ে সেটা আমি জানি না। তার মানে বৃষ্টি মরে নাই, বৃষ্টি বেঁচে আছে? ওরা তো সেটাই বলেছিল আমাকে। ওদের ঠিকানা দে আমাকে, আমি ওদের জিজ্ঞেস করব। আমি তো ওদের মেরে ফেলেছি। যারা আমার টাকা খেয়ে আমার কথা মতো কাজ করে নাই তাদেরকে বাঁচিয়ে রাখবো মনে করেছিস? আর হ্যাঁ, বৃষ্টি বেঁচে থাকলে এতদিনে একবার হলেও আসতো। হয়তো মরে গেছে, না হলে ওই শালা বৃষ্টিকে কোন পতিতালয় বেঁচে দিয়েছে। মেঘ এবার পড়ে থাকা হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো বাসাকে মাথায় মারতে থাকলো। একটু হলেও স্বপ্ন দেখছিল মেঘ হয়তো বৃষ্টি বেঁচে আছে, কিন্তু বাসা যে বললো তা সহ্য করতে পারলো না মেঘ। তাই তো ইচ্ছে মতো মারতে মারতে মেরে ফেলো। কাকে যেন ফোন করে লাশটা নিয়ে যাওয়ার কথা বলে পেরিয়ে গেল। রাত প্রায় শেষ হতে চলো, তাই মেঘ নীলাকে আসতে বলল। নীলা মেঘের কাছে আসলো, কিন্তু মেঘের চেহারা দেখে নীলা ভয় পেয়ে গেল। দেশের যতগুলো পতিতালয় আছে সবগুলোতে খোঁজ লাগাবে বৃষ্টি নামে কেউ সেখানে আছে কিনা। ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করছি। কিন্তু বস, আপনার চেহারা এরকম দেখাচ্ছে কেন? বাসার বলেছে যে লোক দিয়ে বৃষ্টিকে কিডন্যাপ করেছিল তারা নাকি বৃষ্টিকে ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দেয় তাহলে তো আমাদের বা ওনার বাবা মার কাছে আসতো। বাসার বলেছে তারা হয়তো টাকার লোভে বৃষ্টিকে কোনো পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, তাই তো বাসারকে মেরে তারপর বাসায় ফিরলাম। বস, বৃষ্টি নামে তো অনেক মেয়ে আছে, তাই বলছিলাম কি যদি কোনো ফটো। একটা ফটো আমার মানিব্যাগে আছে। মেঘ ফটোটা বের করে নীলাকে দিল। নীলা সেই ফটোটা সবাইকে পাঠিয়ে দিল। আমি আজকে রোদেলার কাছে যাব, আমাকে সব আপডেট ফোন করে জানাবে। একাই যাবেন নাকি কাউকে সঙ্গে নিয়ে বস? আমি একাই যাব, কাউকে লাগলে আমি ফোন করে জানাবো। মেঘ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো। মেঘের মাথা থেকে বাসের বলা কথা বারবার ঘুরতেছে। মেঘ আল্লাহর কাছে প্রার্থনা করতেছে বৃষ্টি বেঁচে থাকুক,
যদি পতিতালয়েও হয় তাও সমস্যা নেই। মেঘ কোনো রকম ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের গাড়ি নিয়ে বের হলো। যাওয়ার সময় রোদেলাকে ফোন করে জানালো না। মেঘের মাথার মধ্যে এখন শুধু একটাই ঘটতেছে, সেটা হলো বৃষ্টি। দুপুরের দিকে সে গ্রামে পৌঁছে গেল মেঘ। সেখানে রোদেলা ক্যাম্প করেছে, সেখানে গেল সরাসরি। মেঘকে দেখে রোদেলা খুব খুশি হলো। রোদেলার মতো আর অনেক ডাক্তার সেখানে আছে। মেঘকে দেখে রোদেলা চেয়ার থেকে উঠে এগিয়ে গেল। তাহলে তুমি আসলে সত্যি সত্যি? না এসে উপায় আছে? একা একা ভালো লাগতেছে না। তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? সকালে না খেয়ে বের হয়েছি তো তার কারণে। কি সকাল থেকে খাও নাই তুমি? আসো আমার সাথে। চেহারার কি অবস্থা করেছো তুমি? রোদেলা মেঘকে নিয়ে ক্যাম্পে গেল। যেখানে রোদেলা থাকে সেখানে মেঘকে নিয়ে গেল। মেঘকে বসিয়ে রেখে দ্রুত খাবারের ব্যবস্থা করলো রোদেলা। তারপর রোদেলা মেঘকে নিজেতে খাইয়ে দিতে লাগলো। কিন্তু মেঘকে অন্যমনস্ক দেখা যাচ্ছে, যেটা রোদেলার চোখ এড়ালো না। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো নাকি? আসলে বৃষ্টির খোঁজ পেয়েছিলাম। কোথায় বৃষ্টি? আসলে তাহলে এখন কি করবে তুমি? নীলাকে খোঁজ করতে বলে দিয়েছি, দেখি কি হয়। খুব চিন্তা হচ্ছে। এত চিন্তা করো না। সত্যি যদি বৃষ্টি বেঁচে থাকে তাহলে তাকে পাবে তুমি ইনশাল্লাহ। তোমার কথাই যেন সত্যি হয় রোদেলা। আচ্ছা চলো তোমাকে নিয়ে গ্রামটা ঘুরি, তাহলে দেখবে তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। রোদেলা মেঘকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলো। গ্রামের মেঠো পথ ধরে চাষি জমি, খাল, বিল, দিঘি, গাছপালা, প্রকৃতির সৌন্দর্য দেখে মনটা ভরে গেল মেঘের। সেই সাথে প্রকৃতির বাতাস, শহরের মাঝে এমন দূষণমুক্ত বাতাস পাওয়া যায় না। সত্যি মেঘের মনটা ফ্রেশ হয়ে গেল। রোদেলা মেঘকে নিয়ে একটা টঙের দোকানে গেল চা পান করার জন্য। রোদেলাকে সবাই ডাক্তার আপা বলে ডাকে। রোদেলাকে দেখে সেখানে থাকা অনেকেই উঠে দাঁড়িয়ে তাদের বসতে বলল। এই গ্রামে এর আগেও এসেছিল। এখানকার মানুষ রোদেলাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। বাহ, তোমাকে দেখি সবাই খুব ভালোবাসে। এই গ্রামের মানুষগুলো সরল সহজ, হিনেরা অন্যদের মতো মনের ভিতরে প্যাচ রাখে না। সেটাই তো দেখলাম। সালাম দিতেছে কেউ, বসতে দিতেছে কেউ, কেমন আছো নাই জিজ্ঞাসা করতেছে। অন্যকে ভালোবাসা দিলে তাদের সাথে থাকলে সম্মানটা এমনি এমনি পাওয়া যায়, বুঝলে তুমি? মামা দুটো লাল চা দেন তো, লেবু দিয়ে। দোকানদার চা দিল দুজনের। চায়ের কাপে চুমুক দিয়ে খাওয়া শুরু করে দিল। ঠিক সে একটা 6 বছরের বাচ্চা সেই দোকানে আসলো। রোদেলা দেখে তাকে চিনে ফেল। কেমন আছো মাহিম? আজকে তোমার মাকে নিয়ে আসলে না কেন? কি বলো তুমি? জ্বর হয়েছে তোমার আম্মুর? শোনো, আমি একটু পর তোমাদের বাড়ি যাচ্ছি। তুমি দোকানে কেন এসেছো? মাহিম চিনি নিয়ে চলে গেল, কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেঘ। মাহিমকে দেখে, কথা বলার ধরন দেখে তার মনে হচ্ছে কত বছরের চেনা যেন মাহিম। রোদেলা মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো? মাহিমের দিকে এভাবে তাকিয়ে আছো যে তুমি? ওর কথা শুনে আর ওকে দেখে মনে হচ্ছে কত বছরের চেনা যেন সে। আমি ফোনে যে বলেছিলাম একজন মহিলার চোখের সমস্যা, এরকম রোগী আমি কখনো দেখি নাই। সেটা মাহিমের মা। তা কি বুঝলে মাহিমের মাকে দেখে? আগে নাকি তার চোখ ভালো ছিল, হঠাৎ করেই নাকি ধীরে ধীরে চোখে দেখা বন্ধ হয়ে যায়। এরকম হওয়ার কারণ কি রোদেলা? ওনার রিপোর্টে একটা চক্ষু হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট আসলে বুঝতে পারবো সমস্যাটা কি কি কারণে হয়েছে তার এমন। ও তাহলে এখনো জানো না? চলো ক্যাম্পে যেতে হবে। তোমাকে ক্যাম্পে রেখে আমি আবার মাহিমের মায়ের কাছে যাব। ক্যাম্পে মেঘকে রেখে রোদেলা মাহিমের মায়ের কাছে গেল। মাহিম জানে না যে ডাক্তার আপা তাদের বাড়িতে আসবে, তাই আগে একটা চেয়ার রেখেছি। মাহিম রোদেলাকে চেয়ারে বসতে দিয়ে তার আম্মুকে ঘর থেকে ধরে বাহিরে নিয়ে আসলো। ছোট্ট টুলের উপর বসলো মাহিমের আম্মুকে ধরে রেখেছে। মাহিমের আম্মু জ্বরটা মেপে রোদেলা মাহিমকে ওষুধ দিল। রোদেলা আসার সময় ওষুধ সাথে করে নিয়ে এসেছিল। শোনো মাহিম, ওই ওষুধগুলো ঠিক মতো খাওয়াবে, দেখবে জ্বর আর থাকবে না। রাতেই তোমার আম্মুর চোখের রিপোর্ট চলে আসবে। কালকে নিয়ে এসো, তখন জানতে পারবে। মাহিম এই যে কথা বলতেছে, এত কিছু করতেছে,
সব কিছু তার আম্মু শিখিয়ে দিয়েছে। সবসময় মাহিমকে ভালো ভালো উপদেশ, ভালো কাজের শিক্ষা দিয়েছে। মাহিমের আম্মু আর মাহিমকে দেখাশোনা করেন একজন নানি। মাহিম পানি এনে দিল রোদেলাকে। রোদেলা সেখান থেকে ক্যাম্পে চলে আসে। এসে দেখে মেঘ নীলার সাথে ফোনে কথা বলতেছে। রোদেলা ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ মন খারাপ করে বসে আছে। তাই রোদেলা মেঘকে গিয়ে জড়িয়ে ধরল। নীলা কি বললো তোমাকে? বৃষ্টির কি খোঁজ পেয়েছে? এত না, কোথাও পাইনি খোঁজ তার। চিন্তা করো না তো। এই শোনো না, তোমাকে একটা খুশির খবর দেওয়া বাকি আছে যে। শুনি, কি খুশির খবর? তুমি বাবা, আমি মা হতে চলেছি। সত্যি বলছো তুমি? আরে না মাও, পড়ে যাব তো আমি। উফ, কি করতেছো এভাবে? কোলে তুলে ঘোরালে পড়ে যাব আমি। খুশির খবরটা আগে জানালে না কেন? তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। মেঘ রোদেলাকে কোলে করে নিয়ে বিছানায় গেল। বাকিটা পাতিহাঁস সোনার হাঁস। পরের দিন মেঘ একটু দেরি করে ঘুম থেকে উঠল। ফ্রেশ হয়ে নাস্তা করে রোদেলার কাছে গেল, কিন্তু সেখানে যাকে দেখল তাকে দেখে মেঘ চমকে না, বড়ই অবাক হয়ে গেল। এটা আর কেউ নয়, বৃষ্টি। বৃষ্টিকে দেখে মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এক পা দু পা করে এগিয়ে এসে বৃষ্টির সামনে দাঁড়ালো। রোদেলা মেঘের এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল। বৃষ্টি, তুমি এখানে? তোমাকে কত খুঁজেছি আমি। বৃষ্টি আর রোদেলা দুজনেই বড় অবাক হয়ে গেল। বৃষ্টি মেঘের কণ্ঠ চিনতে পেরেছে। রোদেলা জান না, এতদিন যার চিকিৎসা করেছিল সেই মেয়েটি তার স্বামীর আগের স্ত্রী বৃষ্টি। বৃষ্টি দুহাত এদিক ওদিক করে মেঘকে খুঁজতেছে। তখন মেঘ বৃষ্টির সামনে গিয়ে দুহাত তোল। বৃষ্টি একটা হাত মেঘের মুখে রাখলো আর চারদিকে মুখটা স্পষ্ট করতে থাকলো। আমার বিশ্বাস ছিল কোনো একদিন আমি তোমার দেখা পাবো মেয়ে। আল্লাহ আমাকে নিরাশ করে নাই মেয়ে। কিন্তু তুমি এখানে কি করে আসলে? তোমাকে কত জায়গায় খুঁজেছি, এমনকি তোমার সৎ ভাই বাসার কেউ ধরেছিলাম, সেও বলতে পারে নাই। এত অস্থির হচ্ছ কেন? সব বলবো তোমাকে। ডাক্তার আপা, ইনি আমার স্বামী হয়। আজকে আপনার সাথে পরে দেখা করব। এখন আমার চোখ ভালো না হলেও চলবে। মেঘ আমারও স্বামী হয় বৃষ্টি। মেঘ, সব বলবো তোমাকে, আগে আমার সাথে চলো তুমি। রোদেলা, আর ক্যাম্পে থাকতে হবে না, এখনই শহরে চলে যাব আমরা। সেদিনই বৃষ্টি রোদেলা মেঘ শহরে চলে আসে। রোদেলার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বৃষ্টি বুঝে উঠতে পারছে না মেঘ কেমন করে আরেকটা বিয়ে করতে পারে। এত বছর তো মেঘের অপেক্ষায় ছিল বৃষ্টি। রোদেলা তো জানতো বৃষ্টি পেয়েছে নেই, হঠাৎ তাকে এভাবে পাবে সেটাও সে জানে না। সবচেয়ে বড় কথা, এতদিন যার চিকিৎসা সে করত, সেই যে মেঘের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, সেটা রোদেলা জানতো না। আর জানবেই বা কী করে? কোনোদিন তো বৃষ্টিকে সে দেখে নাই। তিনজনই মুখোমুখি বসে আছে। বৃষ্টি চোখে দেখতে না পারলেও উপলব্ধি করতে পারতেছে। মেঘ, তুমি না আমাকে বলেছিলে আমি ছাড়া দ্বিতীয় কেউ তোমার জীবনে আসবে না? বৃষ্টি, একটু শান্ত ঠান্ডা মাথায় সবকিছু শোনো আগে। দ্বিতীয় কাকে জীবনে এনে আমাকে শান্ত হতে বলো তুমি? এই তোমার ভালোবাসা ছিল আমার প্রতি, যেখানে আমি তোমার জন্য কেনা করেছি। বৃষ্টি, এমন কোনো জায়গা নাই তোমাকে খুঁজি, এমন কেউ নাই যাকে জিজ্ঞেস করি নাই। কিন্তু আব্বু তো জানতো আমি কোথায় আছি। কেন আব্বু তোমাকে বলেনি, ঠিকানা দেয়নি? আব্বু তো আমাকে বাঁচায় ওদের হাত থেকে। আব্বু তো গ্রামে রেখে আসে, এমনকি একজন মহিলাও রাখে আমাদের দেখাশোনা করার জন্য। কই, কেউ কিছু বলে নাই আমাকে। সত্যি বলতে পরশু তোমার ভাইকে নিজ হাতে মেরেছি, তবুও বলে নাই। সব বুঝেছি আমি। ভাইয়া সম্পত্তির লোভে কিডন্যাপ করালো, আর আব্বু নিজের সম্মান বাঁচানোর জন্য এত কিছু করলো। জানো, ওরা না প্রায় আমাকে ইঞ্জেকশন পুশ করাতো। সেই ইঞ্জেকশনটা ছিল প্রয়োজন, যাতে ধীরে ধীরে আমার চোখ নষ্ট হয়ে যায়। এখন আমি আছি, যত টাকা লাগে লাগুক আমি ব্যয় করব। যত বড় বড় ডাক্তার আছে সবাইকে দেখাবো। মেঘ বৃষ্টিকে জড়িয়ে ধরল। এমন দৃশ্য দেখে রোদেলা সেখান থেকে উঠে চলে যেতে চাইলে মেঘ বৃষ্টির হাত টেনে ধরে এক হাত দিয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে আছে, অন্য হাত দিয়ে রোদেলাকে ধরেছে। রোদেলা, বসো এখানে। দেখো, তুমি আমার সম্পর্কে সব জেনে শুনে বিয়ে করেছো। এখন যদি তুমি পাগলামি করো তাহলে কেমন হয় ভেবে দেখেছো? আমি তোমাদের দুজনের জীবনে কাটা হয়ে থাকতে চাই না। রোদেলা,
তুমি পাশে না থাকলে কি আমার বাবার খুনিদের সাজা দিতে পারতাম? তুমি পাশে না থাকলে তো সেদিনই বুলেটের আঘাতে মরেই যেতাম। তোমার বাবা খুনি মানে? তুমি তো আমাকে বিদেশে পাঠালে। ডাক্তার আপা, আপনি আমার ভালোবাসার মানুষ বাঁচিয়েছেন, তার পাশে ছিলেন, এখন কেন চলে যাবেন? আমার মতো আপনারও ঠিক একই অধিকার আছে। কিন্তু আপনাকে যে অনেক ভালোবাসে। আপনাকেও তো ভালোবাসে। আমার রোদও লাগবে, আমার বৃষ্টিও লাগবে। এই মেঘ রোদ বৃষ্টি ছাড়া থাকতে পারে না। আমিও মেঘকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও মেঘকে ছাড়া চলতে পারবো না। সেদিনই বৃষ্টিকে বড় ডাক্তার দেখানো হয়, এরপর চোখে অপারেশন করানো হয়। রোদেলা বৃষ্টির চোখ অপারেশন করে। মাহিম 6 বছর পর তার বাবার কোলে উঠতে পারে। মেঘকে বাবা বলে ডাকে। রোদেলা প্রেগনেন্ট, তাই রোদেলা দেখাশোনা করে বৃষ্টি। সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরে 2 বউয়ের আদর ভালোবাসার সন্তান। জীবনটা সুন্দরভাবে কেটে যায় ওদের।